কি অবস্থা তোমাদের সবার? দেখো ভাই, আর্সেনাল 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 তারা যেটা করে তারা আবার ওইটাই করে ফেলছে। দে বটল এগেন। এখন তাদের আর সিটির ভিতরে শুধুমাত্র 3 পয়েন্টের ডিফারেন্স আছে। তাও হইতেছে যে আপনার সিটিতে একটা গেম হাতে আছে। তো আই থিঙ্ক হয়তো সিটি জিততে যাইতেছে আবার এই টাইটেল। কারণ তুমি যদি এখান থেকে দেখো যে যদি আর্সেনাল তাদের সব গেম জিতে আর সিটিও যদি তাদের সব গেম জিতে, তো এখানে কাউন্ট হবে হচ্ছে গোল ডিফারেন্সের মাধ্যমে। আর দেখা যাক। এন্ড ভাই, সিটি তাদের ওই ফ্যানটাকেও ডাকছিল যে কিনা ওই যে বটল সেলিব্রেশনটা দেখাইছিল আর্সেনালকে, যে আর্সেনাল বটল এগেন, এটা ডাকছিল। এছাড়া হইতেছে আপনার তারা স্টেডিয়ামের বাইরে লিখে বটলের সামনে লিখে রাখছিল আর্সেনাল টিয়ার্স। ওভারঅল গেমটা কিন্তু ভাই হাড্ডাহাড্ডির একটা গেম ছিল। দুই দলই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এবং সিটি কাম আউট অন টপ। আর সিটি কিন্তু প্রথম শুরু থেকেই খুব আক্রমণাত্মক ছিল। তাদের 2-3টা গোল তো প্রথম পোস্টের থেকেই লেগে চলে আসলো। তারপরে হইতেছে 14 মিনিটে গিয়ে হচ্ছে আপনার রায়ান চার্কি গোল করছে। সিটি ফ্যানরা হয়তো বা অনেক আফসোস করতেছিল যে কেভিন ডি ব্রুইনেকে আমরা অনেক মিস করবো। কিন্তু ভাই, সিটি যা নিয়ে আসলো, ভাই চার্কিকে নিয়ে আসছে, ভাই কি মিস করবা? কি মিস করবা? এই প্লেয়ার ডিং 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 করে ঢোকে আর গোল মেরে দিয়ে চলে আসে। ফোরিয়ান বার্ডস থেকে সে 100 মিলিয়ন কমে সিটিতে আসছে। ভাই সিটি একটা পিওর জেম পাইছে, ভাই পিওর জেম পাইছে। তারপরে অবশ্য 2-3 মিনিট পরেই আর্সেনালও তাদের গোলটা পেয়ে গেছে। তারপর আমরা সেকেন্ড হাফে ডনারুমার কাছ থেকে কিছু ভালো সেভ দেখতে পাই, যেগুলো কিনা অলমোস্ট গোল হয়ে গেছিল। আপনার হইতেছে অডিগার্ড আর কাই হেভার্ট, তারপরে বাকিদের দলের খুবই ভালো আউটপুট দেখাইতেছিল তারা। এরপরে ভাই ইজিয়ের শট যেটা কিনা গোল পোস্ট থেকে লেগে বাইরে বের হয়ে গেছে, তারপরে আমরা হাল্যান্ডের গোলটা দেখতে পাই, যেটা কিনা ডোকু তাকে ক্রিয়েট করে দিছিল। হাল্যান্ড একটা অ্যামেজিং গোল করছে ভাই। ডোকু, সেভেনিও, রদ্রি তারা যেভাবে ভাই বল ক্যারি করে আর যেভাবে প্লেতে ইনভলভ হয় ভাই, জোস ভাই জোস। দেখতেও সুন্দর লাগে। এই জন্যই হাল্যান্ড এত সুন্দর সুন্দর চান্সগুলি পায় তাদের জন্যই। আর হাল্যান্ড তার কাজটা খুব সুন্দরভাবে করছে এই গেমে, সে গোল করছে। এরপর ভাই সেট পিস থেকে আর্সেনাল আরেকটা চান্স ক্রিয়েট করছিল, যেটাকে না পোল লেগে আবার বাইরে বের হয়ে গেছে। ব্যাড লাক আর্সেনাল। ভাই বটল হওয়ার থাকলে যেভাবেই হবে তা আর বলা যায় না। কারণ আর্সেনালের এটা স্বভাবই যে তারা বটল হবে। তারপরে ভাই গ্যাব্রিয়েল আর হচ্ছে আপনার হাল্যান্ডের মাঝখানে পিচের মধ্যে তো মনে হইতেছিল তাদের যুদ্ধ চলতেছিল ভাই, যুদ্ধ। গ্যাব্রিয়েল হাল্যান্ডকে অনেক বেশি ফাউল করতেছিল। তারপরে ভাই আমার মনে হয় না ভাই উপরওয়ালাও চায় যে আর্সেনাল টাইটেল জিতুক। দেখা যাক কি হয় সামনে। এরপরে তো আর্সেনালের যা খেলা আছে তা তো একটার পর একটা লিগে তাদের আছে, যেমন কি আপনার বার্নলির সাথে, নিউক্যাসলের সাথে খেলতে হবে, ফুলহামের সাথে খেলতে হবে নিজেদের মাঠে, তারপরে ওয়েস্ট হামের সাথে খেলতে হবে ওই ম্যাচ, ক্রিস্টাল প্যালেসের সাথে খেলতে হবে ওই ম্যাচ আপনার, তারপরে নিউক্যাসলের সাথে একটা হোম ম্যাচ আছে তাদের। এরপরে ইউসিএল এ তাদের আছে তরমুজ ব্যবসায়ীর সাথে খেলা। তো তরমুজ ব্যবসায়ী তো তাদের দুইজনই তাদের ডিফেন্সে আপনার একটা করে বাক্স পার্ক করে দিবে আর দুইজনই মাঝখানে ব্যাডমিন্টন খেলবে আপনার। দেখা যাক ভাই, আর্সেনালের কি এই সিজনেই কিছু হয় নাকি, তারা প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ যে কোনো একটা সিকিউর করতে পারে কিনা। এরপরে ভাই বার্সাকে নিয়ে কিছু কথা বলা যাক, যেমন কি বার্সা একটা ব্রাজিলিয়ান পালমিরাসের খেলোয়াড়কে সাইন করাইতে চাইতেছে, যার নাম হইতেছে আপনার কনসেসাও, এডওয়ার্ড কনসেসাও মেবি। তারপরে তার জন্য আসলে অনেক ক্লাবই ইউরোপে ইন্টারেস্টেড, যেমন কি সিটিও তার দৌড়াইতেছে, বার্সাও দৌড়াইতেছে। এখন দেখা যাক যে সে কার জন্য সাইন করে। পিএসজি আর চেলসিও তাকে সাইন করাতে চাইতেছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি আগে আছে হইতেছে আপনার সিটি। সিটি হয়তোবা 40 মিলিয়নের একটা অফার করছে তাকে, যেটা কিনা হয়তোবা সে সাইন করে ফেলবে। ভাই সিটি এখন এটাই করতেছে যে তারা হইতেছে আপনার আর্জেন্টিনা, ব্রাজিল থেকে যারা ইয়াং ট্যালেন্ট তাদেরকে সাইন করাইতেছে। তারপরে কি করে তারা তাদেরকে ওইখানেই 2 বছর খেলার জন্য ছেড়ে দেয়, যে তুমি ওইখানে আরো 2-3 বছর খেলো। 18 বছর হইলে তখন তারা ইউরোপে তাদেরকে নিয়ে আসে। যদি সে ওই ভালো ফর্মে থাকে তখন হইতেছে তাকে হয়তোবা নিজেদের জন্য রাখে, আর না হইলে একটা ভালো প্রাইজে অন্য দলকে সেল করে দেয় বা
ভাই ডেকো তাকে সাইন করাতে চাইতেছে, ডেকো তাকে সাইন করাতে অনেক ইন্টারেস্টেড, কিন্তু কথা ওইটাই যে পালমিরাস তো তার জন্য হইতেছে 50 মিলিয়নের একটা রিলিজ ক্লজ দিয়ে রাখছে। তো 50 না হোক ভাই, 40-এর নিচে মনে হয় না যে তারা তাকে ছাড়বে। আর বাসার জন্য একটা গুড ইনভেস্টমেন্টও হইতে পারে আপনার। আর যেহেতু তাকে সাইন করাইলো, সে 2 বছরের আগে আসবে না। তো এখানে বাসার জন্য ভালো যে বাসায় টাইম পেয়ে যাবে, যাতে সে আরো ভালোভাবে ডেভেলপ করে। দেখা যায় এখানে আরেকটা প্লেয়ার আছে আরবি লাইপজিগের, যার নাম হইতেছে যা সম্ভবত ডিওমন্ডে। তাকেও বার্সা সাইন করাইতে চাইতেছে। তো তাকে সাইন করাইলে একটা ভালো বিষয় হইতেছে যে তার জন্য আমাদের ওয়েট করতে হবে না, সে ইনস্ট্যান্টলি চলে আসবে। আর সে হয়তো বা সেকেন্ড রোলে খেলার জন্য আপনার রাজি হয়ে যাবে, কারণ রাফিনহা যতদিন আছে হয়তো বা রাফিনহাই স্টার্ট করবে। আর মুভ অন টু লেভানডস্কি, ভাই লেভানডস্কির এজেন্ট এখন ইতালিতে আছে, হয়তো বা সে ইতালি যে কোনো একটা ক্লাবের জন্য সাইন করতে চাইতেছে, যে এসি মিলান নাইলে হইতেছে আপনার জুভেন্টাস। তো আমার মনে হয় না যে জুভেন্টাসের জন্য হয়তো বা আপনার সাইন করতে পারে, কারণ জুভেন্টাসের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এত ভালো না আপনার। হয়তো বা এসি মিলানের জন্যই তাই সে সাইন করতে পারে। এছাড়া বার্সার কাহিনী হইতেছে যে আপনার বার্সা তাকে রাখতে চাইতেছে, কিন্তু 50% স্যালারিতে। বার্সার কথা হইলো আমরা তোমাকে রাখবো 50% স্যালারিতে না। তার সমস্যা হইতেছে আপনার সাবস্টিটিউট বেঞ্চে বসা, কারণ সে এমন একটা প্লেয়ার যে কিনা ভাই বেঞ্চে বসতে চায় না। এখন দেখা যাক যে সামনে কি হয়।